আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি অপুচন্দ্র সাহা ফার্মাকোলজির নেক্সট বর্তমান এপিসোডে আপনাদের সবাইকে প্রত্যাশা করতেছি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পসোলজি। তো পসোলজি সম্বন্ধে যদি আমরা বলতে চাই তাহলে আমাদের সবার আগে বলতে হবে যে পসো এবং লজি এই দুইটা জিনিস আমাদের আইডিয়া দেয় বিভিন্ন ডোজ সম্বন্ধে। আমরা এর আগের ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করেছি ডোজ হচ্ছে একটা মেজার্ড অ্যামাউন্ট অফ ড্রাগ দ্যাট ইজ টেকেন অ্যাট এ টাইম, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ড্রাগ যেটা আমরা একবারে নেই সেটা হচ্ছে ডোজ, এবং এই ডোজের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আছে। তো আজকে আমরা এই ভ্যারাইটিসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার প্রথম যে ডোজটা নিয়ে আমরা আলোচনা করব সেই ডোজের নাম হচ্ছে বুস্টার ডোজ। তো বুস্টার ডোজ হচ্ছে একটা অ্যাডিশনাল ডোজ, যে অ্যাডিশনাল ডোজটা মূলত একটা লার্জার অ্যামাউন্টে দেওয়া হয় টু ইনক্রিজ দ্য প্রোটেকশন, প্রোটেকশন দেওয়ার জন্য, হায়ার প্রোটেকশন দেওয়ার জন্য, ফর এ লঙ্গার পিরিয়ড অফ প্রোটেকশন দেওয়ার জন্য আমরা একটু হায়ার অ্যামাউন্টে একটা ডোজ সাবজেক্টের দেহে পুশ করি বা পেশেন্টের দেহে বা কোনো একটা ব্যক্তির দেহে পুশ করি। মূলত ভ্যাকসিনের ক্ষেত্রে বুস্টার ডোজটা দেখা যায়। আপনারা যারা হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে অ্যাট দ্য এন্ড একটা বুস্টার ডোজ নিতে হয়। সো বুস্টার ডোজটা সবসময় মনে রাখতে হবে যে এডিশনাল ডোজ, এবং এডিশনাল ডোজটা মূলত এক ধরনের ইমিউনাইজিং এজেন্ট যেটা কিনা আমাদের দেহের ইমিউনিটি ক্রিয়েট করে, এই ধরনের এজেন্টের মূলত এই এডিশনাল ডোজটা দেওয়া হয়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং এটা আমাদেরকে একটা লঙ্গার প্রোটেকশন দেয়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি দেখি সেটা হচ্ছে মেনটেইনিং ডোজ। তো যে ডোজ মেনটেনিং ডোজ এক ধরনের ডোজ, এটার সংজ্ঞাটা যদি আমরা বলি তাহলে আমাদেরকে এভাবে বলতে হবে যে মেনটেনিং ডোজ ইজ এ ডোজ দ্যাট ইজ অ্যাকচুয়ালি টেকেন টু মেনটেইন দ্য ডিজায়ার্ড থেরাপিউটিক ইফেক্ট অর টু অবটেইন দ্য ডিজায়ার্ড থেরাপিউটিক ইফেক্ট। একটা নির্দিষ্ট থেরাপিউটিক ইফেক্ট যেটা আমরা পাওয়ার প্রত্যাশা করতেছি সেইটাকে পাওয়ার জন্য ইনিশিয়াল ডোজের পরে আমরা যে ডোজটা কন্টিনিউ করি সেটাকেই বলা হচ্ছে মেনটেনিং ডোজ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে থেরাপিউটিক ডোজ। তাহলে আমরা প্রথম দেখলাম হচ্ছে বুস্টার ডোজ। বুস্টার ডোজটা হচ্ছে একটা এডিশনাল ডোজ, মূলত ইমিউনাইজিং এজেন্টের এই ধরনের ডোজ দিয়ে দেওয়া হয় যাতে কিনা ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম আমরা প্রোটেকশন পাই। আচ্ছা, 2 নম্বর ডোজ যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে মেনটেনিং ডোজ। মেনটেনিং ডোজটা মূলত আমাদের দেওয়া হয় বা আমরা নেই কেন নেই, ইনিশিয়াল ডোজ যেটা আছে সেই ডোজের যে ইফেক্টটা সেটাকে কন্টিনিউ করার জন্য, মেনটেন করার জন্য। সো এটাকে বলা হয় মেনটেনিং ডোজ। নাম্বার 3 হচ্ছে থেরাপিউটিক ডোজ। তাহলে যে ডোজে আমরা একটা ওষুধ যদি নেই ওই ডোজ থেকে যখন আমরা ডিজায়ার্ড থেরাপিউটিক ইফেক্ট পাবো তখন ওইটাকে বলা হয় থেরাপিউটিক ডোজ। তাহলে দ্য ডোজ দ্যাট প্রডিউসেস দ্য ডিজায়ার্ড থেরাপিউটিক ইফেক্ট ইন দ্য সাবজেক্ট বডি সেটাকে বলা হয় হচ্ছে মূলত থেরাপিউটিক ডোজ। সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা আজকের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টিআই। টিআইটা খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকেই জানে না। এটাকে বলা হয় থেরাপিউটিক ইন্ডেক্স। তো টিআই শব্দটার মানে হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। থেরাপিউটিক ইন্ডেক্সটা কাকে বলে? থেরাপিউটিক ইন্ডেক্স হচ্ছে একটা মান, যে মানের মাধ্যমে আপনি বুঝতে পারবেন একটা ড্রাগ কতটুকু সেফ কতটুকু আনসেফ। প্রত্যেকটা আনসেফ ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্সের মান খুব কম থাকে। কত কম? 1-এর চাইতে কম। মনে রাখতে হবে একটা ড্রাগ কতটুকু সেফ কতটুকু আনসেফ এই থেরাপিউটিক ইন্ডেক্স বা টিআই ভ্যালু দেখে আমরা বুঝতে পারি। টিআই ভ্যালুর মান যদি 1-এর কম হয় ড্রাগটা আনসেফ, এবং টিআই এর ভ্যালুর মান যদি বেশি হয় তাহলে ড্রাগটা সেফ। ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে সবার বুঝতে সুবিধা হবে। অনেকের যারা হার্ট ফেলিওরের পেশেন্ট, যারা হার্ট ফেল করে, অনেক সময় হার্টের কার্যকারিতা বন্ধ হয়ে যায়। পেশেন্টকে যে কোনো একজন কার্ডিওলজিস্ট বা হসপিটালে ভর্তি করার সাথে সাথে তাকে ইন্ট্রাকার্ডিয়াক ইঞ্জেকশন দেওয়া হয়। একদম ডাইরেক্ট হার্টে একটা ইঞ্জেকশন পুশ করা হয়। সেই ইঞ্জেকশনের মধ্যে যে ড্রাগটা থাকে তাকে বলা হয় ডিগক্সিন। এই ডিগক্সিন একটা আনসেফ ড্রাগ, যে কেউ ডিগক্সিন ইঞ্জেকশন দিতে পারে না। খুব এক্সপার্ট এবং স্পেশালাইজড মূলত কার্ডিওলজিস্ট না হলে মূলত এই ডিগক্সিন ইঞ্জেকশন দিতে পারে না। কারণ হচ্ছে এটা টিআই ভ্যালু 1-এর কম। তাহলে যে কোনো ড্রাগকে সেফ হতে হলে অবশ্যই টিআই বা থেরাপিউটিক ইন্ডেক্সের মান 1-এর বেশি হতে হবে। আর যদি 1-এর কম হয় তাহলে ড্রাগটা হচ্ছে আনসেফ বা অনিরাপদ ড্রাগ। তাহলে টিআই ভ্যালুটা আসলে আমরা কিভাবে লিখি? টিআই সমান হচ্ছে LD50 বাই ED50। তাহলে এখানে আমরা আরও 2টা ডোজ সম্বন্ধে জানবো। একটা হচ্ছে LD50 আর একটা হচ্ছে ED50। LD50 মানে হচ্ছে মিডিয়ান লেথাল ডোজ, আর ED50 মানে হচ্ছে মিডিয়ান ইফেক্টিভ ডোজ। তো এখন আমরা একটু দেখি এটার মান সবসময় কি হতে হবে? 1-এর বেশি, মোর দ্যান ওয়ান। তাহলে অবশ্যই 1-এর বেশি হতে হবে। তাহলে 1-এর বেশি যদি হয় তাহলে আমি ড্রাগটাকে সেফ বলবো। তাহলে LD50 বাই ED50। LD50 মানে হচ্ছে মিডিয়ান লেথাল ডোজ বা লেথাল ডোজ 50, মিডিয়ান ইফেক্টিভ ডোজ বা ইফেক্টিভ ডোজ 50। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, এই লেথাল ডোজের মান যত বেশি হবে তত
1-এর বেশি হওয়ার চান্স বেশি থাকবে। একটা ড্রাগ ততটুকু সেফ হবে যদি LD50-র মানটা বেশি হয়। এখন অনেকে প্রশ্ন করতে পারে LD50টা কি? যে পরিমাণ ডোজ কোনো সাবজেক্টের মধ্যে অ্যাপ্লাই করার ফলে ওই টেস্ট অ্যানিমেল 50% মারা যায় সেটাকে বলা হয় LD50। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে বলেছি যে কোনো একটা ড্রাগ বাজারে আসার আগে এটা ইঁদুরের শরীরে পরীক্ষা করা হয়। তো ইঁদুরের শরীরে পরীক্ষা করা হলে যদি 20টা ইঁদুরের উপর পরীক্ষা করি এবং এমন মাত্রায় একটা ড্রাগ আমি অ্যাপ্লাই করি 20টা ইঁদুরের, তার মধ্যে যদি 10টা ইঁদুরই মারা যায়, তাহলে যে ডোজটা দেওয়ার ফলে ওই 20টা ইঁদুরের 10টা মারা গেল, ওই ডোজটাকেই বলা হয় LD50। আর কোনো একটা ইঁদুর মানে রোগাক্রান্ত ইঁদুর 20টা ইঁদুরের মধ্যে কোনো একটা ডোজ অ্যাপ্লাই করার ফলে 20টার মধ্যে যদি অর্ধেক ইঁদুর ভালো হয়ে যায়, তাহলে যেই ডোজের কারণে 20টা ইঁদুরের মধ্যে 10টা ইঁদুর ভালো হয়ে গেল, সেই ডোজটাকে বলা হয় ইফেক্টিভ ডোজ। তাহলে আমি কেন বলতেছি LD50-র মান বেশি হতে হবে যদি আমার ড্রাগ সেফার হতে হয়, মান যদি 1-এর বেশি হতে হয়? LD50 তো মানুষকে মেরে ফেলে, 50% মানুষকে মেরে ফেললে বা 50% অ্যানিমেলকে মেরে ফেললে আমরা ওই ডোজটাকে বলি LD50। ঠিক আছে? তো LD50টা হচ্ছে সেই ডোজ যে ডোজে 50% অ্যানিমেল মারা যায়। তাহলে এইটার মান বেশি হলে কেন আমরা বলতেছি যে TI-এর ভ্যালু বেশি হবে? TI-এর ভ্যালু বেশি হলে ড্রাগ সেফ হবে। একটা কথা মনে রাখতে হবে, বেশি ডোজে যদি রোগী মারা যায় তাহলে ওই ড্রাগটা কি সেফ না আনসেফ নিজের কাছে প্রশ্ন করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা প্যারাসিটামল খেলেই মারা যাই, তাহলে এটা প্যারাসিটামলটা কি সেফ ড্রাগ না আনসেফ ড্রাগ? অবশ্যই প্যারাসিটামল আনসেফ ড্রাগ। আপনাদের মনে রাখতে হবে, যদি আমরা একসাথে 20টা প্যারাসিটামল খাই, একসাথে 20টা প্যারাসিটামল যদি খাই, তাহলে আমার মৃত্যু সুনিশ্চিত, আমার লিভার ড্যামেজ হয়ে যাবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে। তাহলে প্যারাসিটামলের জন্য আমার লেথাল ডোজ হচ্ছে 10 গ্রাম প্যারাসিটামল, মানে 20টা প্যারাসিটামল ট্যাবলেট। এখন আমি যদি একটা প্যারাসিটামল খেলেই মরে যেতাম, তাহলে অবশ্যই প্যারাসিটামলটা অবশ্যই আনসেফ ড্রাগ হতো। যেমনটা ডিগক্সিন, বেশি মাত্রার ডোজ দিলেই পেশেন্ট এক্সপায়ার করতে পারে, মারা যেতে পারে। এর জন্য LD50-র মান, ডোজের মানটা বড় হওয়া ভালো। যদি ডোজটা বেশি হয়, তার মানে যদি মারতে বেশি ডোজ লাগে, ওই ড্রাগটা সেফ। এর জন্য LD50-র মান যত বেশি হবে, TI-এর ভ্যালু তত বেশি হবে, ড্রাগটা তত বেশি সেফ হবে। তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে LD50। আর ইফেক্টিভ ডোজ 50 হচ্ছে যেই ডোজ অ্যাপ্লাই করার ফলে 100% অ্যানিমেলের মধ্যে 50% অ্যানিমেল ভালো হবে, সেই ডোজটাকে বলা হয় ইফেক্টিভ ডোজ 50। এটাকে আমরা অনুপাতের মাধ্যমে দেখাইছি, TI = LD50 / ED50। আরেকটা 50 আছে, সেটাকে বলা হয় TD50। এটা হচ্ছে টক্সিক ডোজ 50। এখন প্রশ্ন আসতে পারে TD50 কি? TD50 হচ্ছে টক্সিক ডোজ 50, মানে যে ডোজটা অ্যাপ্লাই করলে আমার টেস্ট অ্যানিমেলের 50%-এর মধ্যে টক্সিক ইফেক্ট পাওয়া যাবে। ইফেক্টিভ ডোজ 50 হচ্ছে 50% অ্যানিমেল ভালো হবে, লেথাল ডোজ 50 হচ্ছে 50% অ্যানিমেল মারা যাবে, আর টক্সিক ডোজ 50 হচ্ছে যে এখানে 50% অ্যানিমেল এর মধ্যে টক্সিক ইফেক্টটা আমরা দেখতে পাবো। তো এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে টক্সিক ডোজ 50 আমাদের 100% টেস্ট অ্যানিমেলের মধ্যে 50% অ্যানিমেলের মধ্যেই কী করবে? আমাদের টক্সিক ইফেক্ট দিবে। আমাদের আলোচনার একটা ছোট্ট অংশ, যেটা খুবই আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, অংশ ছোট হলেও আলোচনার খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে অ্যাবজর্পশন। আমাদের যে কথা, যে অ্যাবজর্পশন প্রসেসের মাধ্যমে একটা ড্রাগ তার সাইট অফ অ্যাকশনে পৌঁছায়, যে জায়গায় অ্যাকশনে যাবে, মানে সার্কুলেটরি সিস্টেমে, আমাদের যে সার্কুলেটরি সিস্টেম যে ব্লাড আছে, সে ব্লাডে পৌঁছায়, সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে কি প্রসেসে মূলত অ্যাবজর্পশন হয়? তা আমাদের এই জিনিসটা একটু ছোট্ট করে আজকে জানবো। সেটা হচ্ছে অ্যাবজর্পশন হওয়ার বিভিন্ন প্রসেস আছে, তার মধ্যে 1 নম্বর একটা সরল প্রসেসের নাম হচ্ছে সিম্পল ডিফিউশন। 1 2 নম্বর হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ডিফিউশন শব্দের মানে হচ্ছে ব্যাপন। যেমন আপনি যদি এখানে একটা সেন্টার স্প্রে মারেন, আপনার এই সেন্টার স্প্রেটা ওই কোনার মানুষও পাবে। কিভাবে পাবে? কারণ ওই জায়গায় সেন্টের কনসেন্ট্রেশন অনেক বেশি, এর জন্য বেশি কনসেন্ট্রেশনের সেন্ট থেকে কম কনসেন্ট্রেশনের সেন্টের জায়গায় মূলত গন্ধটা যাবে। এটাকে বলা হয় ব্যাপন। তাহলে মূলত আমাদের দেহে, আমাদের স্টোমাক থেকে বা ইন্টেস্টাইন যেখানেই হোক না কেন, সেখান থেকে রক্তে মূলত ড্রাগ যাওয়ার 1 নম্বর প্রসেসের নাম হচ্ছে সিম্পল ডিফিউশন। প্রায় 90% ড্রাগ সিম্পল ডিফিউশন পদ্ধতির মাধ্যমে আমাদের রক্তে পৌঁছায়। তাহলে সিম্পল ডিফিউশন পদ্ধতির মাধ্যমে কোনো ধরনের এনার্জির দরকার হয় না, শারীরিক কোনো এনার্জি লাগে না। ডিফিউশনের সিস্টেমটাই এমন, কনসেন্ট্রেশন যে জায়গায় বেশি থাকবে, স্টোমাকে বেশি, ওখান থেকে ব্লাডে কোনো ড্রাগ নাই, ওই জায়গায় অটোমেটিক যাবে।
ঠিক আছে, এবং এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এটাকে বলা হয় সিম্পল ডিফিউশন। কোনো এনার্জি লাগবে না, কোনো ক্যারিয়ার লাগবে না, আমাদের শারীরিক কোনো ক্যারিয়ারও দরকার নেই, কোনো এনার্জিরও দরকার নেই, এবং এনার্জি এবং ক্যারিয়ার ছাড়াই বেশি ঘনমাত্রার ড্রাগটা কম ঘনমাত্রার জায়গায় যাবে। এটা হচ্ছে সিম্পল ডিফিউশন। 2 নাম্বার হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশন হচ্ছে এখানে একটা ক্যারিয়ার লাগবে, এখানেও বেশি ঘনমাত্রার ড্রাগ কম ঘনমাত্রার জায়গায় যাবে, তবে একটা ক্যারিয়ারের সহযোগিতায় যদি যায় তবে সেটাকে বলা হয় ফ্যাসিলিটেটেড ডিফিউশন। এছাড়াও একটা পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে ড্রাগ কে আমাদের রক্তে পৌঁছায়, সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টটার ক্ষেত্রে এনার্জি লাগে। এনার্জি কে দেয়? এটিপি। এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আমরা মনে রাখবো যে আমরা যে খাবার খাই, গ্লুকোজ যেটা খাই সেটা ভেঙে আমরা এনার্জি পাই। কিভাবে এনার্জি পাই? গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি হয়। তো এটিপি কি করে? আমাদের এনার্জি দেয়। তো যে কোনো প্রসেসের মাধ্যমে কম ঘনমাত্রার ড্রাগ যদি কম ঘনমাত্রার একটা জায়গা থেকে যদি বেশি ঘনমাত্রায় যেতে চায় তখন এনার্জি দরকার হয়। ওকে, তাহলে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের যে কথাটা বলতেছিলাম, অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আপনার এনার্জি লাগবে এবং মনে রাখতে হবে এটা ওয়ান ডিরেকশনে হয়, এবং মূলত আয়ন বা মলিকুলগুলা, যেমন গ্লুকোজ, আমি কোনো গ্লুকোজ যদি খাই তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেথডের মাধ্যমেই মূলত গ্লুকোজটা ব্লাডে যাবে। এবং একটা কথা আমাদের মনে রাখা উচিত, যে কোনো আয়নিক সাবস্টেন্স বা কোনো ধরনের মলিকুল, হ্যাঁ, যেটা কিনা এনার্জির সহযোগিতায় আমাদের কি করে, যে জায়গায় আমরা ড্রাগটা দিচ্ছি সেই জায়গা থেকে ব্লাডে যায়। তো আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে এই যে এনার্জিটার কথা আমি বলছি, এই এনার্জিটা আমরা কিভাবে পাবো? এনার্জিটা পাবো হচ্ছে এটিপিকে হাইড্রোলাইসিসের মাধ্যমে। অর্থাৎ আমরা কিন্তু প্রতিনিয়ত গ্লুকোজ খাচ্ছি, কার্বোহাইড্রেট খাচ্ছি, কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ ভেঙে আমরা এনার্জি পাচ্ছি। কিসের মাধ্যমে? এটিপির মাধ্যমে। তো এটিপিকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, যে এনার্জিটা দরকার হবে এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এই এনার্জিটা আমরা ওখান থেকে পাবো। এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এনার্জি ডিপেন্ডেন্ট। সবসময় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে এনার্জি ডিপেন্ডেন্ট, এনার্জির উপর ডিপেন্ড করে চলবে। তাহলে আমরা মোট দেখলাম যে 3 ধরনের প্রসেসের মাধ্যমে মূলত আমাদের ড্রাগগুলো কি হয়, আমাদের যে সার্কুলেশনে যায়। তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, 3টা জিনিসের মধ্যে প্রথমটা বলেছিলাম হচ্ছে ডিফিউশন, সেটা ছিল সিম্পল ডিফিউশন। সিম্পল মানে খুব সাধারণ পদ্ধতিতে বেশি ঘনমাত্রার ড্রাগ কম ঘনমাত্রার স্থানে যাবে। তো আমার স্টোমাকে যেহেতু আমি ড্রাগটা দিয়েছি, ওখানে ঘনমাত্রা বেশি, ব্লাডে কোনো ড্রাগ নাই, সো আমার এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টকে অতিক্রম করে মূলত আমাদের যে মেমব্রেন আছে সেই মেমব্রেনকে পাস করে ড্রাগটা যাবে। তো এটা হচ্ছে সিম্পল ডিফিউশন। আর যদি আমরা বলি যে সিম্পল ডিফিউশনের পরেরটা কি? ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশনটা কোনটা? ফ্যাসিলিটেটেড ডিফিউশনটা হচ্ছে সেই ডিফিউশন বা সেই ব্যাপন প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে মূলত ক্যারিয়ার মানে বাহক লাগে। ওকে, ড্রাগটাকে রক্তে নিয়ে যাওয়ার জন্য একটা বাহকের দরকার হয়, ক্যারিয়ার দরকার হয়। এর জন্য এটাকে বলা হয় হচ্ছে ক্যারিয়ার মেডিয়েটেড বা ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড মানে কাজ আমি করতে চাই না, কেউ যদি আমাকে বলে, রিকোয়েস্ট করে, তাহলে আমি করি। তার মানে আই ডু মাই জব আপ টু দ্য ফ্যাসিলিটেশন ফ্রম আদার্স। অন্যের কাছ থেকে যখন আমি প্রণোদনা পাই, সহযোগিতা পাই, তাহলে আমি কাজ করি। 3 নাম্বার আমরা বলছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবং 4 নম্বর যে প্রসেস সেটা হচ্ছে পিনোসাইটোসিস প্রসেসটা খুব সহজ। আমাদের মূলত আমাদের যে মেমব্রেন আছে সেই মেমব্রেনের সামনে কোনো ড্রাগ আসলে ওইটা চারদিক দিয়ে সার্কেল করে ফেলে, চারদিক দিয়ে ঘিরে ফেলে এবং ওইটা ভিতরে ঢুকিয়ে দেয়, অর্থাৎ আমাদের ব্লাডে পৌঁছায় দেয়। তো এটা মূলত পিনোসাইটোসিস। মূলত একদম ছোট ড্রাগ যেগুলার মূলত পার্টিকেল সাইজ খুব স্মলার, সেগুলোকে মূলত পিনোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি আমরা অ্যাবজর্পশন প্রসেসে সহযোগিতা করতে পারি। এখন আমার কথা হচ্ছে কি ফ্যাক্টর মূলত কাজ করে এই অ্যাবজর্পশনের ক্ষেত্রে, কি ফ্যাক্টর? তো মূলত আমরা 2 ধরনের ফ্যাক্টরের কথা আলোচনা করব। ফ্যাক্টরস মডিফাইং ড্রাগ অ্যাবজর্পশন। তো প্রথম ফ্যাক্টরটাকে বলা হয় হচ্ছে ফ্যাক্টরস রিলেটেড টু ড্রাগের সাথে রিলেটেড অনেক ফ্যাক্টর আছে যার কারণে মূলত অ্যাবজর্পশন কম বেশি হয়। 1 নাম্বার হচ্ছে সলিউবিলিটি অফ ড্রাগ। হ্যাঁ, একটা ড্রাগ যদি লিপিড সলিউবল হয় তাহলে এটা লিপিড সলিউবল ড্রাগের অ্যাবজর্পশন সবসময় বেশি হয় এবং ওয়াটার সলিউবল ড্রাগের অ্যাবজর্পশন তুলনামূলকভাবে কম হয়। মনে রাখতে হবে উল্টা ঘটনা হয় এক্সক্রিশনের ক্ষেত্রে। যে সমস্ত ড্রাগ ওয়াটার সলিউবল সেই সমস্ত ড্রাগের এক্সক্রিশন বেশি হয়, যেটা লিপিড সলিউবল সেটার এক্সক্রিশন কম হয়। আর মেটাবলিজমের উদ্দেশ্যই হচ্ছে একটা লিপিড সলিউবল ড্রাগকে ওয়াটার সলিউবলে কনভার্ট করে এক্সক্রিশনের মাধ্যমে বের করে দেওয়া। তো আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে সলিউবিলিটি খুব ইম্পর্টেন্ট একটা ড্রাগের ক্ষেত্রে। 2 নাম্বার হচ্ছে একটা ড্রাগের পার্টিকেল সাইজ খুব গুরুত্বপূর্ণ। পার্টিকেল সাইজ সবসময় সারফেস এরিয়ার ব্যস্তানুপাতিক। পার্টিকেল সাইজ যত বেশি হবে সারফেস এরিয়া ওই ড্রাগের তত কম হবে। পার্টিকেল সাইজ যত ছোট হবে সারফেস এরিয়া তত বেশি হবে। এবং মনে রাখতে হবে সারফেস এরিয়া যত বেশি হবে ড্রাগের ডিজলিউশন তত বেশি হবে। ড্রাগের লিপোফিলিসিটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার অ্যাবজর্পশনের ক্ষেত্রে। লিপোফিলিক ড্রাগ অ্যাবজর্পশন কুইক, হাইড্রোফিলিক ড্রাগ
অ্যাবজর্পশন হচ্ছে স্লোয়ার। এবং মনে রাখতে হবে অ্যাসিডিক এবং বেসিক ড্রাগ, এই জিনিসটা অনেকে একটু কনফিউশন করে ফেলে। সেটা হচ্ছে অ্যাসিডিক ড্রাগ সবসময় লিপিড সলিউবল এবং বেসিক ড্রাগ সবসময় ওয়াটার সলিউবল। তাহলে অ্যাসিডিক ড্রাগের অ্যাবজর্পশনটা লিপিডিক মিডিয়ায় সবচাইতে বেশি হবে এবং মূলত যেগুলা হাইড্রোফিলিক ড্রাগ, যেটা কিনা ওয়াটার সলিউবল ড্রাগ, সেগুলোর অ্যাবজর্পশনটা মূলত তুলনামূলকভাবে কম হবে। তাহলে আমরা কি দেখলাম? 1 নম্বর দেখলাম হচ্ছে ড্রাগের সলিউবিলিটি, 2 নম্বর দেখলাম পার্টিকেল সাইজ, 3 নম্বর দেখলাম হচ্ছে ড্রাগের লিপোফিলিসিটি, 4 নম্বর হচ্ছে ডোজেস ফর্ম। এটা খুব গুরুত্বপূর্ণ। একটা সলিড ডোজেস ফর্মের অ্যাবজর্পশন লিকুইড ডোজেস ফর্মের চাইতে কম হবে এবং লিকুইড ডোজেস ফর্মের অ্যাবজর্পশনটা ফাস্টার হয়, কারণ তো লিকুইড, ওর ভাঙার কিছু নাই। আর সলিড যেটা, তার একটু তুলনামূলকভাবে বেশি সময় লাগে। আবার লিকুইডের মধ্যে সলিউশনের চাইতে সাসপেনশন, এই দুইটার ক্ষেত্রে ভ্যারিয়েশন হয়। আর মনে রাখতে হবে কখনো ইন্ট্রাভেনাস রুটের কোনো অ্যাবজর্পশন দরকার হয় না, কারণ আমি ডাইরেক্টলি ইন্ট্রাভেনাস মানে হচ্ছে ভেনের মধ্যে ড্রাগটা দিয়ে দিচ্ছি, সুতরাং অ্যাবজর্পশনের কোনো প্রয়োজন হয় না। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর রিলেটেড টু পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু ড্রাগের অ্যাবজর্পশনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা পেশেন্টের শারীরিক অবস্থা যদি ভালো না থাকে, তার যদি লিভারের প্রবলেম থাকে বা বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল ডিসঅর্ডার থাকে তার বডিতে, তাহলে সেক্ষেত্রে তার অ্যাবজর্পশন কমে যেতে পারে। এইজের সাথে অ্যাবজর্পশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একটা বাচ্চা ছেলের শরীরে অ্যাবজর্পশন এবং একটা বয়স্ক লোকের অ্যাবজর্পশন ডেফিনেটলি ডিফারেন্ট হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কি পরিমাণ গ্যাস্ট্রিক এমটি হচ্ছে, এটার সাথে অ্যাবজর্পশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।